বিসমিল্লাহির রহমানির রহিম। আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব গত 15ই জানুয়ারি সংবিধান সংস্কার কমিটি কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্তে। তবে প্রথমেই ক্ষমা চাচ্ছি যে এই সরকার সংবিধান সংস্কার বা প্রণয়ন করতে পারে কি না সেই বিষয়ে আমি আজ কোনো মন্তব্য করব না। এটি একটি আসলে বিতর্কিত বিষয় এবং রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বিধায় আমি এই বিষয়টাকে স্কিপ করছি। তো যাই হোক, আমি এই সংস্কার প্রস্তাব সংক্রান্তেই শুধু আজকে আলোচনা করব। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে 400টি আসন থাকবে নিম্নকক্ষে, 105টি আসন থাকবে উচ্চকক্ষে এবং নারী আসন থাকবে 100টি। খুবই ভালো প্রস্তাব। বাট আমার প্রশ্ন হচ্ছে, এই 400 আসনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি? তারা কি সমাজের দুর্নীতিবাজ বা অপরাধ জগতের মানুষ? সেই সংক্রান্তে সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই। বলা হয়েছে নিম্নকক্ষের 10% কোঠা থাকবে ছাত্র জনতার, তাদের বয়স হতে হবে 21 বছর। কিন্তু একজন ছাত্র তার ছাত্রত্ব তো 21 বছরেই শেষ করতে পারে না। সে যদি মাস্টার্স কমপ্লিট করে তাহলে তাকে আরও 23 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে ছাত্রদেরকে মোটিভেট করার জন্য, তাদের মোটিভেশনটাকে ধরে রাখার জন্য, ছাত্রদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য, একটি গ্রুপকে সন্তুষ্ট করার জন্যই মূলত এই 10% কোঠা নির্ধারণ করা হয়েছে। এটা আমি মনে করি সম্পূর্ণরূপে একটি অদূরদর্শিতা এবং একজন ছাত্র কতটা দক্ষতা, কতটা অভিজ্ঞতা সম্পন্ন হবে 21 বছরে, এটি একটা প্রশ্নের বিষয়। এবং সে কমপ্লিটলি একজন কোনো দেশের বিবেচনায় সে মাইনর। সুতরাং এই কিশোরদেরকে নিয়ে পার্লামেন্ট গঠন, তার আবার 10% কোঠা, সেটা কতটুকুন সফলতা বা উন্নতি হবে সেটা আমার বোধগম্য নয়। এবার আসি নারীর ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। এই বিষয়টা আমরা মুখে বললেও বাস্তবে যখন তাদেরকে নির্বাচিত হয়ে আসার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে নারীদেরকে অনগ্রসর করার জন্য একটা প্রচেষ্টা, এবং তারা আস্তে আস্তে দেখা যাবে যে একটা ব্যাকওয়ার্ড নেশনে চলে যাবে। সুতরাং আমি মনে করি অবশ্যই নারীদের জন্য একটি কোঠা থাকা দরকার ছিল। এবার আসি উচ্চকক্ষ সংক্রান্তি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যদি দেখি, সেখানে দুটি কক্ষ, একটি নিম্নকক্ষ, একটি উচ্চকক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট। সিনেটে যারা নির্বাচিত হয়ে আসছে তারা রাষ্ট্রের সবচাইতে ইন্টেলিজেন্ট, মেধাবী এবং প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিরা। বাংলাদেশ পার্সপেক্টিভে আমি মনে করি সবচেয়ে চৌকস, মেধাবী এবং প্রজ্ঞাসম্পন্ন, নীতিবান, ন্যায়বান মানুষদেরকেই উচ্চকক্ষের জন্য নির্বাচিত করা উচিত, এবং যারা শিক্ষাগত এবং নৈতিকতার দিক দিয়ে সর্বোচ্চ, গবেষক, সিনিয়র আইনজীবী, সিনিয়র শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, সিনিয়র ডক্টর, সিনিয়র প্রকৌশলী এবং সিনিয়র অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সফল ব্যবসায়ী এবং মেধাবী আমলাদের মধ্য থেকে সিনেটর হিসেবে যেভাবে যুক্তরাষ্ট্রে নির্বাচিত করা হয়, আমাদের বাংলাদেশেও উচ্চকক্ষের জন্য এভাবেই নির্বাচিত করা উচিত। আরও একটা বিষয়, সিনেটরের যোগ্যতাও নির্ধারণ করা হয় নাই, বা উচ্চকক্ষের যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কী কী যোগ্যতা সম্পন্ন হতে হবে সেই সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। আবার ন্যায়পাল নিয়োগ হবে কি না, দুর্নীতি দমন কমিশনের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দেওয়া হবে কি না, বা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দেওয়া হবে কি না, সেই সংক্রান্ত কোনো কথা বলা হয় নাই। বাট একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আমরা টেকসই সরকার এবং টেকসই উন্নতি যদি আমরা চাই, সর্বক্ষেত্রে যদি বৈষম্য বিরোধী, বৈষম্যহীন সরকার ব্যবস্থা চাই, তাহলে অবশ্যই হতে হবে এটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, যেটা হতে হবে স্বায়ত্তশাসিত, একটি দুর্নীতি দমন কমিশন, যেটা হতে হবে স্বায়ত্তশাসিত। অন্যথায়
যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন দলীয়করণের আখড়ায় পরিণত হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না, এটা সম্ভাবনা। সাধুবাদ জানাই বিচার বিভাগের স্বায়ত্তশাসন প্রদানের প্রস্তাব করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।